আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী। আজকে আমাদের জন্য একটি খুশির দিন যে আমাদের প্রাথমিক যে শর্তাবলী রয়েছে সে সকল পূরণ করে এনসিপি নিবন্ধন পেতে যাচ্ছে, এই মর্মে আজকে সংবাদ সম্মেলনের ইসি সচিব আখতার হোসেন আমাদেরকে জানিয়েছেন। এজন্য আমরা সারা দেশের যে সকল নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করে দুঃসাধ্য কাজকে সাধন করেছেন, আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাপোর্ট সহযোগিতার জায়গা না থাকলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। সাথে সাথে ইলেকশন কমিশনকে কিছু জায়গায় আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই প্রক্রিয়াগত জায়গায় গিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো তারা সম্পূর্ণ করেছেন এবং আমাদেরকে আজকে তারা জানিয়েছেন যে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। ইতিমধ্যেই তারা আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই চিঠিতে তারা আমাদেরকে বলেছে যে নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকগুলো থেকে আমাদেরকে একটি প্রতীক নেওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন, কয়েকদিন আগে ইলেকশন কমিশনকে আমরা একটা চিঠি দিয়েছিলাম, শাপলা পেতে কোনো আইনি বাধা নেই বা অন্য কোনো প্রেশার ফিল তাদের করা উচিত না বলে আমরা এই মর্মে একটি চিঠি দিয়েছিলাম। সেই চিঠিটা তারা নিষ্পত্তি না করেই অসাংবিধানিক ওয়েতে, স্বেচ্ছাচারী ওয়েতে তারা আমাদেরকে আরেকটা চিঠি দিয়েছে আজকে, এবং তারা আমাদেরকে বলেছে যে এই প্রতীকগুলা থেকে বরাদ্দের জন্য এটা খুবই হাস্যকর একটি বিষয়। আমরা যখন 21তম বিংশ শতাব্দীতে বসবাস করছি, তারা সেখানে আমাদের প্রতীকের তালিকায় রেখেছে আলমিরা, উট পাখি, কাপ পিরিচ, থালাবাটি, এই ধরনের যেগুলো আমাদের অলরেডি সোসাইটি থেকে অবসোলেট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রতীক রেখেছে। অর্থাৎ তারা যে সংশোধিত প্রতীক করেছে ইলেকশন কমিশন, সেখানে তারা জনগণের ম্যান্ডেট এবং ডিমান্ডকে তারা রেসপেক্টফুল ওয়েতে নেয়নি। সামাজিক যে আমাদের সোশ্যাল যে ভ্যালুসগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা সম্মান করে নাই। তা আমরা সেই জায়গায় আমাদের বক্তব্য হলো, প্রতীক প্রশ্নে ইসি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছে। আমরা এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশনের দাবি জানিয়েছিলাম। নির্বাচন কমিশন যে সকল কার্যক্রমে তাদের হাতে নিয়েছে তা আমাদের সংবিধানকে প্রশ্ন করে এবং বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে তা একটি স্বেচ্ছাচারী এবং দলীয় বাহিনীর একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে। আমরা গত 2 মাস ধরে চলা তাদের সাথে যে আলোচনা, সেখানে আমরা তাদের যুক্তিতর্কগুলো খণ্ডন করেছিলাম। প্রথমে তারা সাংবিধানিক প্রশ্ন এনেছিল যে আমাদের যে ন্যাশনাল প্রতীক রয়েছে সেখানে শাপলা রয়েছে, কিন্তু তারা বলেছে তারা শুধু শাপলা ছাড়া অন্য কিছু দেখতে পায় না। আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে উপরে তারা রয়েছে, এই তারাটা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতীক হিসাবে ইসি থেকে তারা নিবন্ধন পেয়েছে। তারপরে হলো এই প্রতীকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো ধান রয়েছে, যেটা তো স্পষ্টত দেখা যায়। এখন তারা যদি ইসি যদি না দেখতে পারে তাহলে তো তাদেরকে ব্লাইন্ড টেস্ট করাতে হবে। যারা যদি কোনো একটা প্রতীক না দেখতে পারে তারা তো বিভিন্ন ডকুমেন্টস সব ভুল করবে। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি, ইসির যারা বিভিন্ন কমিশনারের দায়িত্ব রয়েছেন তাদেরকে তাদের চোখে ব্লাইন্ড টেস্ট করাতে হবে, তারা যদি এই প্রতীকগুলো দেখতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে ধান রয়েছে এই ধানটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, ফলত তারা একটা অ্যাডভান্টেজ অলরেডি পাচ্ছে। এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন সেই সময় সামরিক কায়দায় কিন্তু এটা নিয়েছিলেন। তারা আমাদেরকে আরেকটা জিনিস তারা বলেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রতীকগুলো রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিছু বাধা বিপত্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা ডিজিএফআই এর কথা বলেছে, ডিজিএফআই এখানে শাপলা প্রতীক রয়েছে, আবার এই তারার একটি চিহ্নিত রয়েছে, কিন্তু তারাটা কিন্তু জেএসডি তারা প্রতীকে তারা তাদের প্রতীক পেয়েছে। আবার আমরা যদি যাই তাহলে দেখবেন যে আমাদের যে বাংলাদেশের বিমান বাহিনী রয়েছে, বিমান বাহিনীর প্রতীকের মধ্যে ঈগল রয়েছে, কিন্তু এই ঈগল প্রতীকটি হলো আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে। ফলত আমরা তাদের যতগুলো যুক্তি তর্ক রয়েছে সবগুলোই খণ্ডন করেছি। আপনারা যে দেখেন পুলিশের যে নতুন লোগোটা এসেছে এখানেও কিন্তু ধান রয়েছে, এই যে 2 পাশে ধান স্পষ্টত দেখা যায়। ফলত আমরা মনে করি এই সময়ে এসে ইসি একটি দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এবং তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে। আপনারা জানেন যে জামায়াত ইসলামীর লোগো হলো দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা যে প্রতীকটা রয়েছে
বাংলাদেশের যে বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রতীকটা রয়েছে, কিন্তু সেগুলো ইসির নজরে আসছে না। কিন্তু আমরা যখন একটি গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দল গঠন করলাম এবং আমরা এই দলটির এখন 6 মাসও হয়নি, ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিভাবে এই দলটিকে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে, স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে ইলেকশনের পূর্বেই খারিজ করা যায় সেই ব্যবস্থা ইসি অলরেডি তারা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন আমাদের জাতীয় ফল হলো কাঁঠাল, এই কাঁঠাল কিন্তু জাতীয় পার্টির প্রতীক হিসাবে রয়েছে। আমরা তাদের সকল যুক্তিতর্ক খণ্ডন করেছি। পরিশেষে তারা মিডিয়ার সামনে একটি বক্তব্য দিয়েছে যে ইলেকশন কমিশন ব্যাখ্যা দিতে পারবে না। আপনি যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে ইলেকশনার কমিশনার হিসাবে আপনার ওই চেয়ারে থাকার কোনো বৈধতা নাই, আপনাকে অতি দ্রুতই পদত্যাগ করতে হবে। আপনি জনগণের যখন ট্যাক্সের টাকায় ওই চেয়ারে বসেছেন, ওই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যখন আপনি বেতন নিচ্ছেন, এই বেতনের টাকা নিয়ে আপনাকে সংবিধান অনুযায়ী চলতে হবে, দেশের যে আইন রীতিনীতি রয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। ইতিমধ্যে আমরা কয়েকটা জায়গা শুনতে পেয়েছি এবং ইসিও বলেছে তারা বিব্রত ফিল করছে। সেই জায়গাতে আমরা বলবো তাদের পিছনে যে অদৃশ্য শক্তি বিরাজ করছে, সেই অদৃশ্য শক্তিকে ইসির দায়িত্বে মানুষের সামনে তাদেরকে উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যতটুকু সাংবিধানিক অধিকার রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সব একসাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতীক, আমাদের যে অধিকার প্রশ্নে আমরা হলো রাজপথে থাকব। প্রশ্ন আসে যে প্রতীক যদি ইসি না দেয় তাহলে আমরা কি করব? সেই জায়গাতে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য হলো আমরা জনগণের ভোগান্তি চাই না প্রতীক প্রশ্নে। আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরেই আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। বাংলাদেশের প্রান্তিক জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের মনে মগজে এনসিপির প্রতীক হিসাবে শাপলা অলরেডি স্থান করেছে। তারা এনসিপির শাপলা প্রতীকে যখনই ভোট দিতে উদ্গ্রীব হয়েছে, ইচ্ছুক হয়েছে, তখনই আমরা ইসির পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছি। এজন্য আমাদের দেশবাসীর কাছে আহ্বান থাকবে, যে কোনো ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা যারা মজলুম রয়েছি, ইসির মতন যারা জালেম রয়েছে, ইসির পিছনে যারা জালেমের ভূমিকা পালন করছে, তাদেরকে আপনারা প্রতিহত করুন। আপনার ট্যাক্সের টাকা যে প্রতিষ্ঠান চলে, ইসিকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরে আমাদের লড়াইয়ে যোগ দিন। প্রতীক প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না এনসিপির পক্ষ থেকে, কারণ ইসি ব্যাখ্যা দিয়ে জনগণের সামনে তারপরেই তাদেরকে যেতে হবে। অলরেডি তারা আমাদেরকে চিঠি দিয়েছে, এই জায়গাতে তারা একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা এখন বলছে যে তাদের যে লিস্টের যে প্রতীকগুলো রয়েছে সেগুলো তো হলো শাপলা নেই। আপনি যখন কয়েকদিন আগে সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখানে তাহলে আপনি শাপলা রাখেন নাই কেন? তারা প্রশ্ন করছে যে আমরা শাপলা রাখি নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে। সেই যুক্তিতর্কগুলো অলরেডি আপনাদের সামনে আমরা খণ্ডন করেছি। এখন আমরা কিছু প্রশ্ন নিব, আপনাদের এই প্রশ্নগুলোর মধ্যে আমরা আমাদের প্রেস মিটটা শেষ করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যদি না থাকে তাহলে আমরা শেষ করব। শাপলা প্রতীক না দিলে আপনারা কি নির্বাচনে কোনো ব্যর্থ হবে বলে আপনারা মনে করছেন, বা এই প্রতীকটাই আপনারা কেন চাচ্ছেন? অন্য প্রতীক দিতে কোনো আপনাদের আমরা আমাদের প্রথম যে চিঠিটা দিয়েছিলাম সেখানে পরবর্তীতে চিঠিতে আমরা সংশোধন করেছি। আমাদের প্রথম হলো শাপলা, তারপরে সাদা শাপলা, তারপরে লাল শাপলা, এবং ওই চিঠিটাই বলবৎ রয়েছে। ওই চিঠিটা তারা এখন আমাদের উত্তর দেয় নাই। উত্তর না দিয়ে আমাদেরকে আরেকটা চিঠি ইস্যু করেছে, যেটা একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। তাদেরকে প্রথমে ওই চিঠিটার উত্তর হলো আমাদেরকে দিতে হবে। আর আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে এই আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। তার আগ মুহূর্তে যদি আপনাদের শেষ পর্যন্ত বরাদ্দটা না হয়, সেক্ষেত্রে আন্দোলন তো করবেন।
কিন্তু আসলে তাতে কি এটা নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? আমাদের যে দলীয় সিদ্ধান্ত, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই, ইসি যেহেতু স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ করছে, আমরা নিবন্ধন শাপলা সহ চাই। এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে, তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। এটার প্রাথমিক যে আলামত, এটা এই প্রতীক প্রশ্নে ফুটে উঠেছে। ফলত সেখানে আমাদের, যদি তারা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ না করতে পারে, ইলেকশনের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন থাকবে। জাতীয় লীগে আমরা দেখেছি ওনার বক্তব্যের মাধ্যমে আরেকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে, সেটা হলো জাতীয় লীগ। তো আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, এটা কি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কেউ কিনা। তো তারা জানিয়েছে না, এটা হলো আতাউর রহমান খানের যে পার্টি ছিল তার পরিবারের ক্ষেত্রেই অনেকেই এই একসাথে হয়ে পার্টি রেজিস্ট্রেশনটা সাবমিট করেছে। কিন্তু আমাদের একটি প্রশ্ন থেকে যায়, আমরা এই পর্যন্ত জাতীয় লীগ নামে কোনো একটি মিছিল, মিটিং, সভা, সেমিনার কোথাও দেখি নাই, কিন্তু তারা এটাকে নিবন্ধন দিতে যাচ্ছে। এজন্য আমাদের ইসির প্রতি আরোহ সন্দেহের জায়গাটা আরো বেশি ঘনীভূত হচ্ছে। এবং আপনাদের স্মরণ আছে কিনা, বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে শেখ হাসিনা থেকে কিছু পার্টি নিবন্ধন নিয়েছিল তার আমলের শেষ সময়ে। আমরা ওই পার্টিগুলোকে মনে করি ফেসিবাদী দুঃশাসনের কিছু টুল হিসাবে। সেই ক্ষেত্রে ইসি কি ভূমিকা পালন করবে, এই পর্যন্ত তারা কোনো ভূমিকা নেয়নি। সেক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো, যারা স্বৈরাচারীর হয়ে তাদের পেটুয়া বাহিনী হিসাবে রাজপথে নেমেছে, নিবন্ধন পেয়েছে, সেগুলোকে বাতিল করার জন্য। এবং জাতীয় পার্টি প্রশ্নে এই পর্যন্ত ইসি এখনো কোনো ভূমিকা উদ্যোগ নেয়নি। আমরা বলবো, জনগণকে বঞ্চিত না করে যারা জনগণের উপরে গুম করেছে, খুন করেছে, বরঞ্চ আপনারা ইসি থেকে কিভাবে তাদেরকে বিতরণ করা যায় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। ইতিমধ্যে আপনারা একটি বক্তব্য শুনেছেন, যেটা আমাদের মিডিয়ার মাধ্যমে এসেছে, আমরা কতটুকু সত্য মিথ্যা জানি না। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন, বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে, তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। মেহেদী হাসানের সাথে যে সাক্ষাৎকারের কথা বললেন ডক্টর ইউনূস, সেখানে তিনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না। আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের হলো আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের হলো কার্যক্রম স্থগিত রয়েছে। নিষিদ্ধ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হলো বিধি ওয়ান কাইন্ড অফ বহির্ভূত কাজ। আপনি কাউকে নিষিদ্ধ করে দিলেন, একটা সিস্টেমেটিক প্রসেসে একটা জায়গায় গিয়ে নিষিদ্ধ করতে হয়। কিন্তু ওই সময় আমাদের দাবিটা ছিল নিষিদ্ধ করা আওয়ামী লীগকে। তো আমরা আশা করি যে এই ইলেকশনের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে অলরেডি 5 তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, তারা সেই ভূমিকাটা নেবেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুইটাকেই নিষিদ্ধ করবেন। কিন্তু 1972 সালে যেভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, ওই প্রক্রিয়াতে আমরা যেতে বাধ্য নই, কারণ এবং ওই প্রক্রিয়ার সাথে আমরা সহমত নই। আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার হতে হবে, বিচারিক কোর্টে সিদ্ধান্ত দিবে সে কি নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না। কিন্তু আমাদের কাছে অলরেডি জাতিসংঘের যে রিপোর্টটা এসেছে, সেই রিপোর্ট অনুযায়ী যথেষ্ট যুক্তি এমন প্রমাণ রয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সরকারের ব্যাপক হারে প্রমাণ রয়েছে, সেই জায়গা থেকে তারা নিষিদ্ধ করতে পারে। এটা তো আমরা বলেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যদি ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না এবং আমরা এটা জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর কর্মসূচিতে যাব। আপনারা জানেন অলরেডি জামায়াত তার 5 দফার দাবি নিয়ে মাঠে গিয়েছে এবং বিএনপি তাদের যে বক্তব্যগুলো বলেছে, সেখানেও তারা মানুষকে স্পষ্টত করেছে, বাংলাদেশের মানুষকে, যে আওয়ামী লীগ থাকতে পারবে না, আওয়ামী লীগ একটি খুনি সংগঠন। কিন্তু ইতিমধ্যে বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের পক্ষে কথা বলছেন, ফলত এটাতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। আমরা আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মনে করি আর্মি
বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এক পক্ষে বিরাজ করছে। সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। বিএনপি যেহেতু জনগণ রয়েছে, 15 বছর নির্যাতিত হয়েছে, জাতীয়তাবাদী একটি শক্তি, তাদেরকে বাংলাদেশের পক্ষ শক্তি হিসেবে নিয়ে আসার জন্য, এবং আমাদের দেশপ্রেমিক যারা বাহিনী রয়েছেন তাদেরকেও বাংলাদেশের পক্ষে, এই যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন যারা বাহিনীকে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সৈনিকদের পক্ষে বাংলাদেশের পক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা মনে করি যে আগামীর ইলেকশনে দেশপ্রেমিক শক্তি এবং বাংলাদেশের পক্ষ শক্তিগুলোর যারা রয়েছেন তারা অনেকটুকুই বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠবেন। এবং জাতীয় নাগরিকের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রশ্নে যেই দলগুলো আপোষ করবে, আমরা যদি একটি সিটও না পাই বা আমরা শেষ পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয়, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না। যেটা অলরেডি বিএনপি করা শুরু করেছে, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই আপোষকামিতা থেকে সরে এসে জনগণের সাথে থাকুন। জনগণের সাথে থাকলে আপনারা ভোট পাবেন। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে আপনারা ভয় পেয়েছেন, এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এখনো সময় আছে, জনগণের কাতারে দাঁড়ান, জনগণের পক্ষে কাজ করুন। আপনাদের এই দুরবস্থা থেকে আপনাদের এখনো মুক্তির উপায় আছে। বিএনপিকে বাংলাদেশপন্থী রাজনীতিতে নিয়ে আসবেন বলতেছেন, আপনি কি বিএনপিকে বাংলাদেশপন্থী দল হিসেবে মনে করেন না? আপনি অলরেডি দেখেছেন মির্জা ফখরুল একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা জাতীয় পার্টির বিষয়ে কথা বলছে, আওয়ামী লীগের বিষয়ে কথা বলছে। আমরা অলরেডি দেখেছি যে যেই সময় থেকে যে রিপোর্টটা করা হয়েছিল, যিনি রিপোর্টটা করেছিলেন উনি নিজের আইডিতে এবং ওই পত্রিকায় তারা পাবলিশ করেছে যে মিটিংটা হয়েছিল, মিটিং ছবি পাবলিশ করেছে। ফলত তারা গোজামিল দিয়ে অস্বীকার করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা রাজনৈতিক মহলে বিএনপির যে মুখটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, কারণ তারা নিউ কনস্টিটিউশন চায় না। নতুন সংবিধান চাইলে ইন্ডিয়ার যে রাজত্ব সেটা বাংলাদেশে খতম হয়ে যাবে, এবং তারা পিআর পদ্ধতি চায় না। নারীদের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন, এই জায়গা থেকে তারা রিজার্ভেশনে রয়েছে। সংস্কার কার্যক্রমে তারা বাধা দিচ্ছে। আমরা মনে করি যে বিএনপির ওই জায়গাগুলো থেকে সরে এসে জনগণের পক্ষে দাঁড়ানো উচিত। অনেকগুলো সিম্বল আপনারা পাবেন যে কি কি কারণে আমরা এই কথাগুলো বলছি, এবং মানুষের মধ্যে এই ধরনের একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে এই শহীদ জিয়ার হাতে গড়া দলটি, যেটা একটা দেশপ্রেমিক শক্তি ছিল, এটা কেন এখন ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে। আমরা তাদের কাছে আবেদন রাখবো যে আপনারা জনগণের সাথে আসুন, জনগণের পক্ষে আসুন। আর যারা বর্তমানে সরকারের উপদেষ্টা রয়েছেন, আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি অনেক সিনিয়র লেভেলের উপদেষ্টা দুর্নীতির খবর আসতেছে। কারো ভাই, কারো বাপ, কারো মা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমরা তাদেরকে নিয়োগ দিয়েছিলাম, তারা সিভিল সোসাইটির ছিল, কিন্তু তারা আমাদের সেই এক্সপেকটেশনের জায়গায় তারা থাকতেছে না। এই জন্য আমরা একটি হোয়াইট পেপারও পাবলিশ করব গত 1 বছরে উপদেষ্টা মহলের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন এবং কোন কোন উপদেষ্টা কোন কোন জায়গায় হলো ব্যর্থ হয়েছেন, সেগুলো আমরা জনগণের সামনে পাবলিশ করব। আমরা সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখবো, কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে স্থান দিব না। জি, একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে ইসি আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করছে এবং একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে যেহেতু ইসি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে, তো আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এরকম কোনো প্রভাব পড়বে কিনা বা ইসি পক্ষপাতিত্বমূলক আচরণ করবে কিনা? যেই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে, এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ বটোয়ারা করে নিজেদের মধ্যে দিয়েছে। এই ইলেকশন কমিশনের অলরেডি আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে, যারা দলীয় জায়গায় ভূমিকা পালন করছে। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইলেকশনের পূর্বে এই ইসির যারা কমিশনার রয়েছেন, কিছু কমিশনার পদত্যাগ করে যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং বর্তমানে যিনি চিফ কমিশনার রয়েছেন উনি অনেক ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজে কর্মে কোনো আমরা ভদ্রতা পাই না। উনি নিউট্রাল জায়গায় নেই এবং তার সবগুলো কাজ আমরা একটি দলের পক্ষে দেখতে পাচ্ছি এবং সেটা একটা এজেন্সির পক্ষে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার জায়গায় উনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকা উচিত। এবং যদি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক উনি আচরণ করে থাকে, উনি এভাবে মিডিয়ায় বলতে পারবে না যে ব্যাখ্যা দিতে পারবো না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং যদি উনি জবাবদিহিতার না আসে তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশন ঘেরাও দিয়ে ওনার পদত্যাগ করতে বাধ্য করবো ওনাকে। সবারই এক্সপেকটেশন ছিল যে 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে সরকার
প্রয়োজনীয় সংস্কারগুলো সেই সরকার করে তারপর একটা নির্বাচনের দিকে যাবে। এবং আপনারা জুলাই সনদ নিয়ে অনেকবারই বলেছেন, অন্যান্য দলও বলেছে। এখন আলটিমেটলি জাতিসংঘে গিয়ে ডক্টর বলবেন যে পরবর্তী সরকারই করছে, যেটা আরো স্পষ্ট, আগেও অনেকবারই বলেছে। এইটা নিয়ে আপনাদের অবস্থা? প্রথমত এই কনসেনসাস কমিশনের ড্রাফটিংগুলো রেডি হয়ে রয়েছে। জামাত এবং বিএনপি তাদের সাইনের কারণে এটা ডিলে হচ্ছে এবং এটার ইলেকশনও ডিলে হচ্ছে। আর ইউনূস স্যার যে ভুলটা বাংলাদেশের মানুষের সাথে করেছেন সেটা হলো উনি লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা নেগোসিয়েশন করেছেন। এখন আমেরিকায় আবার এই 3 দলের 3 জন প্রতিনিধি নিয়ে উনি বাংলাদেশকে শো করতে যাচ্ছেন যে সবাই আমার সাথে আছে, কিন্তু আপনারা সেখানে দেখেছেন আমাদের দলের সেক্রেটারি সাহেবকে ওনারা নিরাপত্তা দিতে পারে নাই। ফলত ইউনূস স্যার গোজামিল দিয়ে সরকার চালাতে চাচ্ছেন, কিন্তু সংস্কারের প্রশ্নে উনি যদি বিএনপির মুখের ভাষায় কথা বলে যে আগামীর সংসদে এটা হবে, এটা ইউনূস স্যারের একা সিদ্ধান্ত নয়। জনগণের সিদ্ধান্ত ছিল নির্বাচনের আগেই একটি সনদ হবে, সনদটার লিগ্যাল বাউন্ডারিজ থাকবে, সবাই সাইন করবে, তার ভিত্তিতে এই লেজিটিমেসির ভিত্তিতে ইউনূস স্যার কিন্তু সরকার চালিয়েছেন। তো ইউনূস স্যার ইচ্ছা করলেই বিএনপির কাছে সবকিছু জমা দিয়ে এখান থেকে চলে যাবেন, এটা জনগণের সামনে উনি এটা পারবেন না। জনগণ এখনো সজাগ আছে, ইউনূস স্যারকে ওই কাজগুলো করেই তারপরে ওগুলো যেতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে নুরুর যে দল, আপনাদের দল, আরো বেশ কিছু দল মিলে আপনারা একটা দলে পরিণত হতে যাচ্ছেন। এখন তো আপনারা তো নিবন্ধন পেতে যাচ্ছেন, তাদের তো নিবন্ধন অলরেডি আছে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে আগামীতে আপনারা কিভাবে কোন প্রসেসে আগাবেন? এটা প্রথমত তারা বলছে যে দুইটা প্রসেস। একটা প্রসেস হলো আদর্শিক জায়গা, আমাদের একটা আদর্শ রয়েছে, সেটা আমরা বারবার মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশে কোনো পাওয়ার পলিটিক্স করতে চাই না, যে পাওয়ার পলিটিক্সের মধ্যে দিয়ে মানুষকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের মধ্যে এঙ্গেজমেন্ট করে দিবে। আমরা নিউ জেনারেশন পলিটিক্স করতে চাই। এই নিউ জেনারেশনের পলিটিক্সে গণ অধিকার, আপ বাংলাদেশ, যে কেউ ইচ্ছা তারা আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে তারা জয়েন করতে পারে, এবং যারা এখানে জয়েন করবে তারা এনসিপির প্রতীকে ইলেকশন করবে এবং এনসিপির ব্যানারের অধীনেই তারা কাজ করতে হবে। সো এটা মার্জারের প্রশ্ন নয়, এটা হলো যোগ দেওয়ার প্রশ্ন। আমরা অলরেডি এটা ক্লিয়ার করেছি সবার সামনে। আমরা গত 15 বছরে যারা তরুণরা রয়েছে আমরা সবাইকে একীভূত করার প্রচেষ্টা চালাচ্ছি, এবং ইনশাল্লাহ দিন শেষে এনসিপি ব্যানারে সবাই আসবে সেই প্রত্যাশা আমরা রাখি। সবাই রাখা আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে, আমরা একটি ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। আমাদের মধ্যে ইতিমধ্যে গণ অধিকারের বড় একটা অংশ মাঠ লেভেলের নেতাকর্মীরা জয়েন করে ফেলেছে, ফলে তো তাদের নিচু লেভেলে কিন্তু নেতাকর্মী নাই এখন, এবং তাদের যোগ দিতে তারা বাধ্য ওয়ান কাইন্ড অফ, কারণ সবাই আমরা একসাথে হব এবং আমাদের মধ্যে একটা কমিটমেন্ট রয়েছে। এই কমিটমেন্টের কারণে সবাই আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক রাত করে এখানে এসেছেন। ওকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক